নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ঘড়িতে এখন বাজছে সকাল 8:45। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু ফুল আর বেলপাতা জোগাড় করে নিলাম। তারপর ফ্রেশ হয়ে বাড়িতে ঠাকুর প্রণাম করে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম কালনায় 108 শিব মন্দিরের জল ঢালার উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে দেখছি ছোট থেকে বড় কত লোকজন যাচ্ছে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য। বেশ কিছুটা সময় টোটো করে আসার পর এখন পৌঁছে গেছি কালনায় মহিষমর্দিনী ঘাটে। মা গঙ্গার এত কাছে এসেছি, মা গঙ্গাকে মাথায় একটু ছুঁয়ে নেব না, তাই কি হয়? তাই চলে এলাম মা গঙ্গাকে মাথায় একটু ছুঁয়ে নেওয়ার জন্য। বাড়ি থেকে যেহেতু স্নান সেরে এসেছি, সেজন্য স্নান করার আর কোনো প্ল্যান নেই। একটু প্রণাম করব আর মা গঙ্গাকে একটু মাথায় ছুঁয়ে নেব, আর একটু গঙ্গা জল একটা বোতলের মধ্যে ভরেও নেব। বাড়ি থেকে দুধ, ঘি, মধু, দই এগুলো তো নিয়ে এসেছি, কিন্তু গঙ্গা জলটা এখান থেকে নেব বলেই আমি মনে মনে স্থির করেছিলাম। তাই এখান থেকে জল ভরে নিচ্ছি। আর অনতি দূরেই রয়েছে মা মহিষমর্দিনী। এখানে মূর্তি তৈরির কাজ চলছে, আর এই শ্রাবণ মাসেই মা মহিষমর্দিনীর পুজোটা হয়ে থাকে সাধারণত। কালনার এটা একটা বিখ্যাত পুজো, অনেকেই হয়তো এই পুজোটা সম্পর্কে জেনে থাকবেন। চলে এসেছি সেই বিখ্যাত অম্বিকা কালনার নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দিরে। এই মন্দিরের আমার কিছু জানা ইতিহাস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অম্বিকা কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি শহর, যার ইতিহাস ও স্থাপত্যের জন্য পরিচিত। শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত অম্বিকা কালনা নামে পরিচিত। স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারে এই নামকরণ হয়েছে। আজকে আমরা এই তিনজনাই চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি, বেটু আর সাথে রয়েছে টুটু। এই যে পুজোর সামগ্রী একটা পুজোর থালার মধ্যে নিয়ে নিলাম। আগে ভক্তি ভরে বাবার মাথায় জলটা অর্পণ করে আসি, তারপর আসছি বাকি ইতিহাস নিয়ে। আজ যেহেতু সোমবার, ভিড় একটু বেশিই রয়েছে। যদিও আমি এই প্রথমবারই এখানে এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এই কালনায় 108 শিব মন্দিরে আসার, কিন্তু কোনো না কোনো কারণে আসা হয়ে ওঠেনি। আজ ঈশ্বর চেয়েছেন, ভোলে বাবা চেয়েছেন, তাই আসতে পেরেছি। ওনার ইচ্ছের বাইরে তো একটা পাতাও হেলে না, তাই না? আজ আসতে পেরে খুব ভালো লাগছে। দুটো বৃত্তাকারের মধ্যে রয়েছে পরপর মন্দিরগুলো। বাইরের বৃত্তাকারের মন্দিরের মধ্যে জল ঢালা হয়ে গেল। এখন এই ভিতরের বৃত্তাকারের মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে জল নিবেদন করছি। বাইরের বৃত্তাকারের মধ্যে যে শিবলিঙ্গগুলো রয়েছে, একটা কৃষ্ণ বর্ণের, একটা শ্বেত বর্ণের, এইভাবে রোটেশনে রয়েছে। কিন্তু ভেতরের বৃত্তাকারের মধ্যে যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো সমস্তই শ্বেতবর্ণ বা শুভ্র বর্ণের। একে একে আমরা তিনজনেই জল নিবেদন সম্পূর্ণ করলাম। এখন আমরা আছি 108 শিব মন্দিরে কালনাতে। এই যে প্রচণ্ড ভিড় হয়েছে, আজকে দ্বিতীয় সোমবার। মন্দিরে 108 মন্দিরে জল দিলাম, আর এক জায়গায় মন্ত্রপাঠ করে পুজো হচ্ছে, ওখানে নামগোত্র নিয়ে পুজো দিলাম। প্রচণ্ড ভিড়, ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচণ্ড ভিড় হয়েছে। লাইনে দাঁড়ানোর পর এসছি তখন 9:30 এরকম বাজছে। প্রথমে আপনাদেরকে তো শেয়ার করলাম, গঙ্গা জল মাথায় ছুঁয়ে নিলাম, ওখানে গেলাম, গঙ্গা জল নিলাম, তারপরে এখন মন্দিরে এলাম আর মহেশ্বরের মাথায় জল অর্পণ করলাম। আর আজকের ওয়েদার বেশ ভালোই, চড়া রোদ্দুর নেই, বৃষ্টিও নেই, তবে ভ্যাপসা গরম তো একটা রয়েছে। এই বাইরের বৃত্তাকারের মধ্যে শিব মন্দির রয়েছে 74টি, আর ভেতরের বৃত্তাকারের মধ্যে শিব মন্দির রয়েছে 34টি। আর ঠিক মাঝখানেই রয়েছে সেন্টার পয়েন্টে একটা কুয়ো। 1809 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। কথিত আছে সেই সময় রাজা তেজ বাহাদুর ছিলেন শিবের ভক্ত।
শিবের ধ্যান থেকেই ভাবনা জন্মায় 108 শিব মন্দিরের স্থাপনার। মতান্তরে এটাও রয়েছে যে 108 রুদ্রাক্ষ মালার জপ থেকেই ভাবনা আসে 108 শিব মন্দিরের স্থাপনার। 108 শিব মন্দির থেকে বেরিয়েই রাস্তার উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। চলে এসছি রাজবাড়ির ভিতরে। রাজবাড়ির বেশ কিছুটা অংশ এখানে রয়েছে। রাজবাড়ির সুউচ্চ গেট অতিক্রম করে প্রথমেই আপনার চোখে পড়বে এই নিপুণ টেরাকোটার কাজে সুন্দরভাবে সজ্জিত এই প্রতাপেশ্বর মন্দির। মন্দিরের গায়ে এরকম সুন্দর নিখুঁত টেরাকোটার কাজে সজ্জিত রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র, যুদ্ধের চিত্র, প্রত্যাহিক কাজকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। শ্রাবণ মাস, তারপর আবার সোমবার, প্রত্যেকটা শিব মন্দিরেই কিন্তু প্রচণ্ড ভিড়। এখানেও বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন সুযোগ পেলাম মহেশ্বরকে জল অর্পণ করার। এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে এসে আমরা অনেক মন্দির দেখতে পাবো। প্রথমেই দেখতে পাবো প্রতাপেশ্বর মন্দির, তারপরে দেখব রাসমঞ্চ, লালজি মন্দির, রূপেশ্বর মন্দির, পঞ্চরত্ন মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির। প্রতাপেশ্বর মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে দেখতে পাবো অষ্টভুজাকার ছাদবিহীন রাসমঞ্চ। রাসমঞ্চ দেখার পর একটু এগিয়েই চলে এলাম লালজি মন্দির। মহারাজা জগৎ রায়ের স্ত্রী ব্রজকিশোরী 1739 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটির সামনে রয়েছে আটচালা নাট মন্দির, বিশিষ্ট রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরে মোট 25টি চূড়া লক্ষ্য করা যায়। এই মন্দিরে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর এখন বাকি মন্দিরগুলো আমরা দর্শন করে নেব। একদিন সময় সুযোগ করে চলে আসুন, এখানে ঘুরে যান, মনের মধ্যে প্রশান্তি মিলবে বলে আমার মনে হয়। মন্দির থেকে বেরিয়ে সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। বেশ মনের মধ্যে প্রশান্তি মিলল, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। মন্দির দর্শন করতে পেলাম, মনের মধ্যে বেশ ভালো লাগছে। রাস্তার মধ্যে মাঝে অল্প কিছু টিফিনও সেরে নিয়েছি। যেহেতু সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আর পুজো দেব, সেজন্য জল টল কিছুই খাওয়া হয়নি, তাই রাস্তায় টিফিন কমপ্লিট করে নিলাম। ঘড়িতে এখন বেজে গেছে 1:21। চলে এলাম বাড়ি, মানে বাবার বাড়ি চলে এসেছি। আজ যেহেতু সোমবার, সেহেতু খাবার দাবারও নিরামিষ, তাই অনেকে কলা পাতায় পছন্দ করে, তাই কলা পাতায় খাবার পরিবেশন করা হলো। আর অনেকে যারা কলা পাতায় খেতে অতও পছন্দ করেন না, তাদেরকে এইভাবে পরিবেশন করা হলো। আজকের মেনুতে রয়েছে সব কিছুই নিরামিষ। আর সন্ধ্যের দিকে তৈরি করে নেওয়া হলো মোচার চপ, সাথে রয়েছে মুড়ি আর রয়েছে দুধ চা। এই দিয়েই আজকের সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করলাম। আজকের আমার এই শ্রাবণ সোমবারের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।